নিকের হাত কেটে একদম ক্ষত হয়ে আছে। হাত দিয়ে খাবে কিভাবে এইটা ভেবে অ্যানি রুম থেকে বের হয়। নাজলিকে ডিভানে বসে থাকতে দেখে থমকে যায়। মস্তিষ্ক কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। নিজের কল্পনা ভেবে মন খারাপ করে ফেলে। নাজলি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে অ্যানির দিকে। তার চোখে পানি টইটুম্বুর। অ্যানি চোখের পাতা নাড়ায়। নাজলি এখানে আসা অসম্ভব। ১.৫ বছর ধরে যে এখানে বন্দি আছে, কখনো কাউকে আসতে দেখেনি। তাছাড়া তার আপা এখানে আসবে কিভাবে? এটা নিশ্চয়ই তার কল্পনা। অ্যানির শ্বাস দ্রুত উঠানামা করতে থাকে। শক্ত করে সিঁড়ির রেলিং চেপে ধরে। মনের অজান্তেই ডেকে ওঠে, আপা, তুমি? নাজরি চোখের পানি মুছে হেসে দেয়। ২ হাত বাড়িয়ে বলে, খুশি হসনি? নাকি আমার অস্তিত্ব বিশ্বাস হচ্ছে না? অ্যানি আর দাঁড়িয়ে থাকতে পারেনি। ঝড়ের বেগে ছুটে যায় নাজলির কাছে। অ্যানিকে এইভাবে আসতে দেখে ভয়ে হতভম্ব হয়ে যায়। সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে যাবে, সেটা ভেবে সে আরো এগিয়ে যায়। অ্যানি ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে বলে, আপা, আই মিস ইউ। প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে হয়েছে। তুমি জানো, অন্ধকার রুমে যখন কাউকে খুঁজে পেতাম না, তখন আতঙ্কে দিশেহারা হয়ে পড়তাম। তুমি কেন আসলে না এতদিন? আমাকে কেন এখান থেকে নিয়ে গেলে না? নাজলি বোনের মাথায় চুমু খায় সান্ত্বনা দিয়ে বলে, শান্ত হ। সেদিনই তো দেখা হলো। এমনভাবে কেঁদে অভিযোগ করছিস যেন আজ প্রথম দেখা। মাফিয়া গণ্ডি পেরিয়ে ভেতরে ঢোকার ক্ষমতা কি আমার আছে? কিভাবে নিয়ে যেতাম তোকে এখান থেকে উদ্ধার করতে? কি না করেছি, দিন রাত এক করে পাগলের মতো ছুটেছি। একটা ক্রিমিনালের কাছে বিসর্জন দিয়েছি তোর সাথে একটু দেখা করব ভেবে। কিন্তু আফসোস, সে দেখাটাও হলো না। যা কিছু করেছি সব তাদের ক্ষমতার কাছে তুচ্ছ ছিল। অ্যানি কিছুটা শান্ত হয়ে আসে। নিকের কথা মনে হতে কান্না অফ করে দেয়। নাজির দিকে তাকিয়ে বলে, ক্রিমিনালের কাছে বিসর্জন দিয়েছো মানে? আরিশ ভাইয়ার কথা বলছো? হ্যাঁ, তুমি কি এখনো ওনার কাছে আছো আপা? আছি। ইরান চলে যাবে কবে? নাজরি আহত চোখে তাকায় অ্যানির দিকে। অ্যানি চোখের পানি মুছে বলে, অ্যানি তোকে একা রেখে কিভাবে যাই আমি? অপেক্ষা করছো আমার জন্য? তোকে ছাড়া থাকতে পারবো? মলিন হেসে বলে, এই অপেক্ষা যে ফুরাবে না আপা। তোমার বোন কোনো দিন মুক্তভাবে দুনিয়া দেখতে পারবে না। কিসের এত অপেক্ষা? নাজলি বোনের হাতে চুমু খায়। আল্লাহ চাইলে সব হবে। অ্যানি ঠোঁট কাঁপছে। নিজেকে শক্ত করে বলে, আমার জন্য বাইরের জগৎ একটা অভিশাপ আপা। চারপাশে অশুভ আত্মা ছড়িয়ে আছে। মৃত্যুর আগে পর্যন্ত আমাকে এইভাবেই বন্দি জীবন পার করতে হবে। মূলত বাইরের জগৎ আমার জন্য অভিশাপ নয়, আমি নিজে একটা অভিশাপ। আমার জন্য তুমি নিজের পথ চলা থামিয়ে রেখো না। নাজলি মলিন হেসে বলে। পর করে দিচ্ছিস? অ্যানি আবারও ফুপিয়ে ওঠে। আমি আর পারছি না এই জীবন কাটাতে। দম বন্ধ হয়ে আসছে। একটা রুমে আদৌ বাঁচা যায়? আমিও তো রক্তে মাংসে আমিও তো রক্তে মাংসে তৈরি সৃষ্টি। তবে আমি কিভাবে আর ৫ জনের থেকে আলাদাভাবে বাঁচতে পারবো? কষ্ট হয় আপা প্রচুর। কাঁদতে ইচ্ছে করে চিৎকার করে, অথচ সেই চিৎকার করে কাদার অধিকারও আমার নেই। প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি। আমি মরে যাচ্ছি আপা। দেখবে একদিন সত্যি মরে গিয়েছি। নাজলি আচমকাই বুকে টেনে নেয়। কাপা গলায় বলে, এসব কি বলিস? আমার সামনে এসব বলতে কষ্ট লাগে না তোর? আমি কিভাবে থাকবো? অ্যানি শ্বাস টানে হেঁচকি তুলে ফেলে। অসহায় হয়ে পড়েছি। এতটা অসহায় যে গন্তব্য খুঁজে পাচ্ছি না। আজ বুঝলাম মৃত্যুর সাজা কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বছরের পর বছর, যুগের পর যুগ একটা অন্ধকার রুমে বন্দি থাকার শাস্তি ফাঁসির শাস্তি থেকেও ভয়ানক। তিলে তিলে ধ্বংস করে দেয় এটা। দুনিয়া না দেখার হাহাকার শুধু চামড়া না, ভেতরটাও পুড়িয়ে ছাই করে দেয়। ফাঁসি দিলে তো ১০ মিনিটের কষ্ট, কিন্তু এই বন্দি দশা তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। নাজলি অ্যানির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে এখনো। মমতার সুরে বলে, শান্ত হ, কান্না থামা এখন। এসেছি তো আমি তোর কাছে। আর কিসের এত কষ্ট? আমি তোকে কারাদণ্ড জীবন থেকে মুক্তি দিব। অ্যানি মাথা তোলে, চোখের পানি মুছে বলে, আমার ভাগ্যে মুক্তির তালিকা নেই। চোখের সামনেই তো দেখলে মেহেরের লাশ। মেয়েটাকে এরা বাঁচতে দিল না। আরিশ ভাইয়াকে যতটা শক্ত দেখতে পাচ্ছ, সে কিন্তু অভ্যন্তরীণভাবে
ততটা শক্ত নয়। আমি জানি সে মেহেরকে কতটা ভালোবাসে। ভুল করে হলেও একবার চোখের দিকে তাকিয়ে দেখো, হাহাকার ছাড়া আর কিছুই দেখতে পারবে না। আরিশ ভাইয়া ঠিক নেই আপা, উনি ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা ঠিক, আমি ওদের প্রচন্ড ঘৃণা করি। ওরা এক একটা নরপিশাচ, কিন্তু ঘৃণা করলেই তো বাস্তবতা বদলে যাবে না। উনি ভালো নেই আপা। মেহেরের সাথে বিরোধী দলের কোনো শত্রুতা ছিল না। ফুলের মতো কোমল হৃদয়টাকে ওরা বাঁচতে দিল না। তোমার কি মনে হয় আমাকে বাঁচতে দেবে? নাজলির মনটা বিষিয়ে ওঠে। সত্যি হয়তো লোকটা পাথর চাপা দিয়ে হাসছে। কত অভিশাপ দিয়েছিল সে। সত্যি সত্যি সে অভিশাপ ভুলে যাবে কে জানতো। নাজলি দীর্ঘশ্বাস ফেলে বলে, সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যা ভাগ্যে লিখেছেন সেটাই হবে। তুই কি ভয় পাচ্ছিস এনি? অ্যানি হেসে বলে, ভয় শব্দটা আমার সাথে যায় না আপা। যে বয়সটা ছিল ভয় পাওয়ার, তখনই তো ভয় পাইনি। হাত রাঙিয়ে দেশ ছেড়েছিলাম। গণনা করতে গেলে 20 জনেরও বেশি খুন করেছি আমি। কাগজে শুধু খুনের সংখ্যা ভারী হচ্ছে। সবগুলো খুন ছিল আত্মরক্ষা আর প্রতিশোধের। নিজের সম্মানটা যাতে কোনো শকুন নিতে না পারে তার জন্য এত লড়াই। শেষ পর্যায়ে এসে শকুনদের আহার হয়ে যাব। এরা শুধু প্রাণে মারবে না আপা, প্রথমে ইচ্ছে মতো খুবলে খাবে, এরপর জঘন্যভাবে মারবে। এত লড়াই করে কি লাভ যদি শেষে সেই শকুনেরই আহার হতে হয়? নাজলি অ্যানির ফ্যাকাশে মুখটার দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দুনিয়া একদিকে হয়ে যাক, তোর প্রতিটা যুদ্ধে আমি তোর দিকে থাকবো। খেয়েছিস কিছু? অ্যানি মাথা দুই দিকে নাড়িয়ে বলে, খাওয়া হয়নি এখনো। এত সময় হলো এখনো খাসনি কেন? অ্যানি এদিক সেদিক তাকিয়ে বলে, খিদে নেই আপা, খেতে ইচ্ছে করে না। কতদিন হয়ে গেল তোমার হাতে রান্না খাই না। অনেক মিস করেছি। তোমার হাতে সেই সুস্বাদু ডাল রান্না করবে? নাজলি হেসে বলে, অবশ্যই। কিচেন কোন দিকে শুধু একবার বল। অ্যানি জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপা, আই লাভ ইউ। এই সামান্য জড়িয়ে ধরা দৃশ্যটাও যে কারোর কলিজায় আগুন ধরিয়ে দিচ্ছে, এটা কি অ্যানি জানে? হুম, জানলে হয়তো ভয় অন্তত এই ব্যক্তিটার সামনে জড়িয়ে ধরতো না। নিক উন্মাদের মতো ঘাড় ঘষে চুল ঠিক করে। অ্যানির মুখের এই হাসিটুকু পর্যন্ত সহ্য হচ্ছে না। অতিরিক্ত রাগে চোখ মুখ কেমন ভয়ানক হয়ে উঠেছে। নিকের এমন রিয়াকশন দেখে আরিশ শুষ্ক ঢোক গিলে কেন যে নিয়ে আসতে গেল, এখন ভয় হচ্ছে। আরিশের নিকের কাঁধে হাত রেখে কাতর গলায় বলে, প্লিজ ভাই শান্ত হ। দুইজন তোর বোন, সামান্য হাক করাটা স্বাভাবিক। আমার জন্য অন্তত নিজেকে নিয়ন্ত্রণে রাখ। প্রমিস করছি 2 দিনের ভেতরে নাজলিকে নিয়ে চলে যাব। নিক দাঁত পিষে শক্ত গলায় বলে, দ্রুত নিয়ে যা, তাহলে অনেক অঘটন ঘটে যাবে। খুব ভালো করে জানিস আমার নিয়ন্ত্রণ নেই। আরিশ অসহায় গলায় বলে। সে আমার স্ত্রী। নিক আরিশের দিকে তাকিয়ে কপাল ভাঁজ করে তাকায়। কবে থেকে স্ত্রী মানা শুরু করেছিস? আরিশ থমথমে খেয়ে বলে, মনে মনে স্ত্রী না, উপরে উপরে স্ত্রী আর কি। নিক বিরক্তি হয়ে ধমকে ওঠে। শালা মাদার ফাকার, নিজের বিবাহিতা বউকে নিজের বউ বলতে দ্বিধাবোধ করিস? তোর পুরুষত্বের ঠিক আছে তো? পুরুষত্ব নিয়ে খোঁটা শুনতে আরিশ তেতে ওঠে। খবরদার, এসব নিয়ে আঙ্গুল তুলবি না। যা সত্যি তাই বলেছি। 2 দিন পর চুক্তি শেষ, আর এই খেলাও শেষ। নিক চোখ ছোট ছোট করে বলে, 2 দিন পর চুক্তি শেষ হয়ে যাবে? তাহলে তার নিরাপত্তা দিতে এখানে এনেছিস কেন শালা? আরিশ আর চোখে তাকিয়ে বলে, এসব বাদ দে। যেদিন চাচা বানাবো সেদিন তোর সাথে এইসব নিয়ে আলোচনা করব। আপাতত নিজের রাগটা আর জেলাসিটাকে কন্ট্রোলে রাখিস। মনে রাখিস তোর এই অসুস্থ চিন্তাধারা অ্যানি অনুমান করতে পারলে সে আরো অস্বস্তিতে পড়ে যাবে। যাই একটু মন বসেছে এখানে, এরপর সেটাও চলে যাবে। ও কিন্তু জানে শত্রুদের হাত থেকে বাঁচাতে এইভাবে বন্দি করে রেখেছিস, কিন্তু তুই যে কত বড় সাইকো সেটা তো ও জানে না। বোন থেকে বোনকে আলাদা করিস না। যত রাগ আছে সব টর্চার সেলে গিয়ে মিটিয়ে নিবি। প্লিজ, এখানে অন্তত নিজের আসল রূপ প্রকাশ করিস না। নিক রক্তচক্ষুনায় তাকায়, শার্টের কলার চেপে ধরে শক্তভাবে, আমাকে বহুরূপী মনে হয় তোর? অভিনয়ে পটু হলেও এইসব নিয়ে আমি অভিনয় করি না। গ্যাংস্টার বস কারণ মন রক্ষার্থে বহুরূপ ধারণ করে না। সে যা সেটা বাস্তবে সবাই দেখতে পায়।
আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। নিক আরিশকে ছেড়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। যাওয়ার আগে বলে যায়, আমার বউয়ের দিকে ফিরেও তাকাবি না। আরিশ অবাক হয়ে বলে। বোনের মতো হয়। তুই সন্দেহ করছিস আমাকে? নিক শক্ত গলায় বলে, নীলকুমারী ডেকেছিলি কাকে? কিসের ভিত্তিতে ডেকেছিলি? অতীত মনে করাবি না, রেগে খুনও করে ফেলতে পারি তোকে। আরিশ মাথা চুলকে বলে, আর কত ক্ষমা চাইবো? ওই সময় জানতাম না এই মেয়ে যে তোর নারী। জানলে চোখ দেওয়া তো দূরে থাক, বোন বলে মাথায় তুলে রাখতাম। মা ডাকবি। নিক ধমকে উঠে। আরিশ হতভম্ব হয়ে যায়। বন্ধুর বউ আবার মা হয় কিভাবে? নিক ভেতরে প্রবেশ করতেই সাথে সাথে অ্যানির হাস্যোজ্জ্বল মুখটা চুপসে যায়। পুরো চেহারায় আতঙ্কে বাসা বাঁধে। শক্তভাবে নাজরির হাত চেপে ধরে। নিক ঠোঁট কামড়ে তাকায় সেদিকে। গ্রীবাদেশ নাড়িয়ে সোজা উপরে চলে যায়। এক মুহূর্তেও অপেক্ষা করলো না। যাওয়ার আগে অ্যানিকে আদেশ করে। রুমে আসো। অ্যানি ভয়ে শিউরে ওঠে। কণ্ঠ এত ধারালো কেন? উনি কি আপাকে বের করে দেবে? আচ্ছা, মেয়েরা আজ আসলো না কেন? ওকে কি সত্যি সত্যি মেরে ফেলেছে? দোষ না করেও কি মেয়েটা শাস্তি পেয়েছে? মেয়েটা যদি কিছু করে থাকেন তবে এর মূল্য আপনি বাজেভাবে দিবেন নিক জেবরান। এক নিরীহ মেয়ে মারার কোনো রাইট নেই আপনার। অ্যানি নাজরির দিকে তাকিয়ে বলে। আমাকে এখনই যেতে হবে আপা। তুমি কিন্তু কোথাও যাবে না, অনেক কিছু বলার আছে তোমাকে। নাজরি মলিন হাসে। আরিশ অ্যানির দিকে না তাকালেও হেসে বলে, তুমি অনেক সাহসী অ্যানি। গ্যাংস্টার বসকে চাবুক মারার মতো সাহস দেখিয়েছো। অ্যানির বুকটা কাঁপে এই কথা মনে হলে। জেডকে এত জঘন্যভাবে মেরেছে, একবারও অনুশোচনা কাজ করেনি, অথচ এই ক্ষেত্রে কেন এত হাঁপিয়ে ওঠে সে? মেরেছি। অনেক সাহসী। আরিশের গলায় ছিল বিদ্রুপের সুর। অ্যানি বুঝে হেসে বলে, মাফিয়াদের সামনে নিলামে ওঠা মেয়েটাকে সাহসিকতা শেখাচ্ছেন মিস্টার আরিশ ইলহাম? 1000 বার ধর্ষণ হতে গিয়েও বেঁচে ফিরেছে, তার ধর্ষণ আর কি দেখবেন? নারীদের সাহসিকতা নিয়ে প্রশ্ন করতে নেই। তারা ভালোবাসা পেলে অমৃত, আর না পেলে বিষ। অ্যানি আর দাঁড়ায়নি, দ্রুত উপরে চলে যায়। নাজে চিন্তিত হয়ে ডিভানে বসে পড়ে। পাশে আরিশ অবাক হয়ে তাকিয়ে থাকে অ্যানির যাওয়ার দিকে। নাজলি বিড়বিড় করে। বেয়াদব আর অসভ্য। আরিশ কপাল কুঁচকায়। কি করেছি আমি? নাজলি বিরক্ত হয়ে বলে, আপনাকে কি বলেছি? এইমাত্র গালিগুলো দিলে কাকে? আপনার প্রাণের বন্ধুকে। আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। নাজরিকে উদ্দেশ্য করে বলে, আমাদের পর এই প্রথম কেউ মিনারের ভেতরে পা রেখেছে। বুঝতে পারছো এই মিনারের নিরাপত্তা ঠিক কতটা প্রখর? ছাদের প্রতিটা কোণায় দেহরক্ষী রাখা। আইল্যান্ডের কোথাও কোথাও গোপন ক্যামেরা থেকে শুরু করে গার্ড রাখা আছে, নিক ছাড়া কেউ জানে না। এমনও হতে পারে মাটির নিচে গর্তে লুকিয়ে আছে। চারপাশে অসংখ্য গার্ড। এখানে একটা পোকা প্রবেশ করলেও সাথে সাথে সংবাদ চলে যায় সবার কাছে। ছলচাতুরি এখানে বিলাসিতা। একবার যদি কেউ জাস্ট ভাবে বিরোধী দলের সাথে হাত মিলাবে, তবে মিলানোর আগেই তার মস্তিষ্ক দেহ থেকে আলাদা হয়ে যায়। কারণ মানুষ সবকিছুর প্রমাণ একটু হলেও রেখে দেয়, আর সেই প্রমাণ থেকেই কালপ্রিট ধরা যায়। এই আইল্যান্ডে কারোর ক্ষমতা নেই ঢোকার। তুমি ঢুকেছ আমার কারণে। অ্যানির থেকে দূরত্ব নিয়ে চলবে। নাজরি আরিশের চোখে চোখ রেখে বলে, এখানের নিরাপত্তা নিতে আসা আমার মূল উদ্দেশ্য নয়। আমি জাস্ট আমার বোনের কাছে এসেছি। এত নিরাপত্তার পিছনেও কোনো ইতিহাস হয়তো লুকিয়ে আছে। কি আছে এই আইল্যান্ডে? নিশ্চয়ই পাপের সাম্রাজ্য এটা। আরিশ কাঁধ নাড়িয়ে হাসে। নাজরির নাকে খুঁচা দিয়ে বলে, বুদ্ধিমতী মেয়ে। এই তো বুঝে গিয়েছো সবটা। এই আইল্যান্ডের প্রতিটা ইটের কণা আর ধুলির মধ্যে লেগে আছে হাজারো লোকের চিৎকার আর তোনাদার হাহাকার। এখানে আমাদের টর্চার সেল, এখানে আমাদের পাচার কেন্দ্র, আর এখানেই আমাদের মূল অর্থনৈতিক অনৈতিক কাজের শুরু। এই আইল্যান্ড মানেই যন্ত্রণার এক ইতিহাস। আর কি জানতে চাও? সহজ ভাষায় বলে দিলাম সব। নাজরি ইচ্ছে করছিল মুখে থুতু দিতে। রাগ দাঁতে চাপে বলে, জীবন্ত নরপশু হয়তো আপনাদেরই বলে। এত পাপ করে খারাপ লাগে না? ঘুমানোর সময় মনে হয় না এত পাপ আমি কিভাবে করছি? আরিশ গম্ভীরতা টানে। অবশ্যই মনে হয়। যখন মনে হয় তখন ভাবি এত পাপ আমি মস্তিষ্ক আর হাত দিয়ে করেছি। আরিশের ঠাট্টা নাজরির সহ্য হলো না। রেগে বলে, আপনাদের এই কর্মফল ওই বাচ্চা মেয়েটা ভোগ করতে হয়েছে। হাজারটা নারীর কান্নার কারণ হন আপনারা। প্রকৃতি হিসেব রাখে, আর সময় হলে তার সঠিক জবাবও দেয়।
অন্যকে কাঁদিয়ে আপনিও কেঁদেছেন। এখনও মনে মনে অস্থির হয়ে আছেন নিজের বোনের জন্য। এটা থেকে শিক্ষা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। এক জীবনে একবার হলেও নিজের শরীরে এসে খুব পরে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে কি জানেন? মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছিলাম, তাই আমারও আত্মা কেঁদেছে। না হলে আপনার এই হাহাকার দেখে গলা ফাটিয়ে হাসতাম। আরিশের চোখ মুখ জ্বলে ওঠে। নাজের দিকে ঝুঁকে চোয়াল চেপে ধরে দাঁত কিরমিরায়। একবারও যদি তুমি হাসতে, তবে আল্লাহর কসম করে বলছি চিন্তা কবর দিতাম তোমাকে। দুনিয়ায় আমি শুধু এই মেয়েটাকেই এত আগলে রেখেছি, তাহলে আমার এই উত্তপ্ত জীবনে কোনো মমতার স্থান নেই। এবার ভেবে নাও মেয়েটা আমার জন্য কি ছিল, আর তার মৃত্যুতে হাসা ব্যক্তিটার ঠিক কি বিকৃত অবস্থা করতাম তার ধারণাও তোমার নেই। নাজির চোখ মুখ খিচে ফেলে। আরিশের বুকে ধাক্কা দেয় সরিয়ে দেওয়ার জন্য। আরিশ সরে উঠে দাঁড়ায়, আঙ্গুল দিয়ে উপরে ইশারা দিয়ে বলে, বামের রুমটা আমার জন্য বরাদ্দ। 2 দিনের জন্য তোমাকে দান করলাম। ওয়ার্নিং দিচ্ছি, অতিরঞ্জিত কিছু করবে না। অ্যানি একসময় তোমার বোন ছিল, কিন্তু সে এখন অন্যের দখলে। যা করবে ভেবে চিন্তে করবে। অনেক বুদ্ধিমতী মেয়ে তুমি, অল্পতেই বুঝে নাও। আরিশ আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে মিনার থেকে বের হয়ে যায়। নাজির চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানে। সে এখন কি করবে হয়তো নিজেও জানে না। অ্যানি মাথা নিচু করে এই রুমের ভেতরে প্রবেশ করে। নাজলিকে দেখে উত্তেজনায় জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিল হুট করে সে কেন আসলো এখানে। নিক ডিভানে বসে মাথা চেপে ধরে আছে, পাশে অনেক জিনিস ভেঙে পড়ে আছে। রুমের চারিপাশে তাকাতে হতভম্ব হয়ে যায়। এত সুন্দর গোছানো রুমটার এই অবস্থা হলো কিভাবে? অ্যানি সাহস নিয়ে বলে, আপাকে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস। নিক উত্তর করল না। নিকের এমন শান্ত ব্যবহারে অ্যানি অবাক হয় প্রচুর। পরপর আবার বলে, চারপাশে এত জিনিস ভেঙেছেন কেন? নিকের ধারালো কণ্ঠস্বর। ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি, তাতে তোমার কি? অ্যানি কপাল কুঁচকে তাকায়। নিকের চোখ দেখে ভরকায়। কি ভুল করেছে সে? এইভাবে রেগে আছে কেন? চোখের পাতা নাড়িয়ে বলে, আপনার আপনার কেনা জিনিসপত্র আপনি ভাঙবেন, এটাই স্বাভাবিক। আমি বলার কে? যাই হোক, আপনিই তো বলেছেন আসার জন্য। নিকে ঝড়ের বেগে এসে অ্যানির বাঁকানো কোমরটা ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ আক্রমণে অ্যানি হতভম্ব হয়ে যায়। নিকের ঘন নিঃশ্বাস দেখে অ্যানি অবাক হয়। নিক অ্যানির গলায় মুখ নিয়ে বলে, বোন রেখে এলে কেন? Seeing you with someone else drives me insane. I know I'm flawed, but I refuse to share even a fraction of you. কারোর সাথে কথা বললে সব ধ্বংস করে দিতে ইচ্ছে করে। কি করে আটকে রাখবো তোকে আমার সাথে? অ্যানি বুঝতে পারছে না একটা কথাও। আশ্চর্য হয়ে বলে, আমি তো কোনো পুরুষের সাথে কথা বলিনি, নাবিদ ভাইয়াকে নিয়েও কোনো কথা বলিনি। তবে এমন করছেন কেন? কি করেছি আমি? নিক অ্যানির গলায় চুমু খেল। তবে এটা চুমু বলে ভুল হবে, পুরোটা ছিল হিংসাত্মক চুমু। অ্যানি ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। নিক ঠোঁট চেপে ধরে অ্যানির। নিজেকে সামলে নিতে না পেরে 2 জোড়া ঠোঁট একত্রিত করে ফেলে। অ্যানি চোখ বন্ধ করে নিকের পিঠ খামচে ধরে। হাইটে অ্যানি লম্বা হলেও নিকের তুলনায় অনেকটা খাটো। 6 ফুট একটা শক্তপোক্ত দেহের যুবকের সামনে 5 ফুট 3 ইঞ্চির মেয়ে অনেকটা এই ছোটটাই। দাঁড়িয়ে চুমু খাওয়া গ্যাংস্টার বসের পোষায় না। অনেকটা ঝুঁকে পড়তে হয় অ্যানির দিকে। নিকে বিরক্ত হয়ে অ্যানিকে কোলে তুলে কাউচের উপরে বসিয়ে দেয়। অ্যানি ধাক্কা দেয় সরিয়ে দেওয়ার জন্য। নিক ধাক্কার তোয়াক্কা না করে অ্যানির হাতটা শক্তভাবে চেপে ধরে। আজ চুমুটা ছিল অন্য দিনের থেকে নরম। কামড়ে সেই উত্তাপ স্পর্শ ছিল না। নিকের হাত চলে যায় অ্যানির জামার ফিতার মধ্যে। একটানে খুলে ফেলে সে ফিতার অংশটুকু। অ্যানি অসহায় হয়ে চোখ বন্ধ করে ফেলে। কিভাবে মুক্তি পাবে সে এখন? কিসের রাগ মেটাচ্ছে এই মুহূর্তে সে নিজেও জানে না। নিক অ্যানির উন্মুক্ত পিঠে মুখ ডুবিয়ে দেয়। অবাধ্য হাত বিচরণ করছে পুরো অস্তিত্ব জুড়ে। অ্যানি কেঁপে কেঁপে উঠছে। নিকের ঘাড়ের নখের আঁচড় দিয়ে রক্তাক্ত করে ফেলছে। অবশ্য অ্যানি এই মুহূর্তে আঁচড়গুলোকে ইচ্ছে করেই দিচ্ছে। ব্লেজারের কারণে পিঠে দিতে পারছে না, তাই ঘাড়টাকে বেছে নিয়েছে। এই সুন্দর মুহূর্তটা রাগের কারণ হয়ে ওঠে মিস কলের শব্দে। অ্যানি নিকের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনার ফোন বাজছে। নিক চোখ রাগিয়ে তাকায় অ্যানির দিকে। অ্যানি থমথমে মুখে শান্ত গলায় বলে, আপনার ফোন বাজছে। নিক বিরক্তিতে ফোন হাতে তুলে নেয়। 2টা মেসেজ ভেসে ওঠে। নাভিদের খোঁজ পেয়েছি নিক। মিশন শেষ করে রিসোর্টের কাছে যায়। বস, লোকটিনটা সেই পুরনো গুপ্ত ঘরেই আছে। সাথে আরও কয়েকজন মিলে মোট 7 জন আছে।
নিক মাথার চুল ঠিক করে অ্যানির দিকে তাকায়। অ্যানি ততক্ষণে জামা ঠিক করে উঠে দাঁড়ায়। ঠোঁট ফুলে উঠেছে অনেক আগেই, রক্তের জমাট বেঁধে গিয়েছে প্রতিটা কামড়ে। নিক আঙ্গুল দিয়ে চেপে ধরে সেই কাটা স্থানে। অ্যানি যন্ত্রণায় চোখ বন্ধ করে রাখে। নিক সেই মুখের দিকে তাকিয়ে বলে, আমার ধ্বংসের কারণ তুই। আর আমাকে রেখে মস্তিষ্কে যদি সেকেন্ড মানুষের চিন্তা আসে, সেই মস্তিষ্কটা খুলে ডাস্টবিনে রেখে আসবো। Your first priority in life will revealed around me. অ্যানি হেসে বলে, তাকে ঘৃণা করি, তাকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে বলেছেন? নিক আবারও শক্তভাবে চেপে ধরে। অ্যানি এইবার 2 কদম পিছিয়ে যায়। নিক ছাড়েনি একটুর জন্য। ঘাড় গলিয়ে পেছন দিকে চেপে ধরে বলে, প্রায়োরিটি দিতে না পারলে আমার জীবনে এসেছিলি কেন? তুমি কি বেছে নিবে? আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বেছে নিয়েছি, এটাই আসল কথা। আর আমার রাজত্বে অন্য কারোর স্থান নেই। আমাকে রাগিও না ব্লাড রোজ। আমি ব্যতীত কেউ আসলে প্রয়োজনে কবরে রেখে আসবো, তবুও দুনিয়ার আলো দেখতে দিব না। বোন, আত্মীয় স্বজন সব আমার পরে হবে। তোমার আত্মাটা আমার নামে লিখিত। এর তিল পরিমাণ ভাগ্যে বসাতে আসলে তার শরীরের যত হাড় আছে, সবগুলো হাড় কত দ্রুত ভাঙতে পারি সেটা সে নিজ চোখে দেখতে পারবে। অ্যানি ভয়ে ঠোঁট ভেজায়, কপাল কুঁচকে বলে, আপনি কি নাজলি আপাকে নিয়ে এইসব বলছেন? নিক ঠোঁট কামড়ে হাসে। এই হাসি দেখে অ্যানির শরীর শিরশির করে ওঠে। হাসিটা ছিল অন্যরকম। এই হাসিতে কোনো সৌন্দর্য ছিল না, কেমন ভয়ানক আর রহস্যময় মনে হয়েছিল। নিক হাতে চাবি নিয়ে ফিসফিস করে বলে, আমি ভালো মানুষ নই সেটা পৃথিবী জানে, কিন্তু তোমার জন্য আমি কতটা খারাপ হতে পারি সেটা পৃথিবী এখনো দেখেনি। সাবধান বেবি গার্ল, আই এম আ ডিসগাস্টিং মনস্টার, অ্যান আন্ডারগ্রাউন্ড টেররিস্ট। রাতটা এখানে শুধু সময় নয়, একটা বিকৃত সত্তা। পরিত্যক্ত বাড়িটার ভাঙা কাঠামো অন্ধকারের সঙ্গে মিলে আছে। এখানে ইট পাথরের ভেতরেই পচে থাকা স্মৃতিগুলো শ্বাস নিচ্ছে। দেয়ালের গায়ে জমে থাকা অধিক পুরনো শ্যাওলা চাঁদের আলোয় স্যাঁতস্যাঁতে ক্ষতের মতো জ্বলজ্বল করছে। আর প্রতিটি ফাটল থেকে ঝরে পড়া জল শব্দ করে সময়কে বিদ্রূপ করছে। বাতাস ভারী হয়ে আছে এখানে, এমন ভারী যে ফুসফুসে ঢুকলেই মনে হয় কোনো অচেনা অপরাধের গন্ধ টেনে নেওয়া হচ্ছে। চারিদিকে ঝোপ গাঢ় অন্ধকার পরিবেশ। ভেতরে 3টি অবয়ব বসে আছে, এদের মানুষ বললে ভুল হবে। টেবিলের উপরে অর্ধ ভরা গ্লাসে তরল দুলছে। প্রতিটা ওয়াইনের গ্লাস তাদের অপরাধের সঙ্গী। প্রতিটা চুমুকের সঙ্গে তাদের চোখের পাতা কাঁপছে। নেশা তাদের বুদ্ধিকে কেবল ঝাপসা করেনি, খুলে দিয়েছে অবদমিত উন্মাদনার দরজা। তাদের ফিসফিসানি আর অট্টহাসিতে ফেটে পড়ে চারিপাশ। হাসি এখানে মূলত আনন্দের নয়, হাসি এখানে দাঁতের ফাঁকে আটকে থাকা হিংস্র ফিসফিস। একজন হেলে পড়ে দেয়ালের দিকে। শ্যাওলায় ঢাকা ঠান্ডা পাথর তার কাঁধে লেপ্টে যায়। আরেকজনের চোখ স্থির হয়ে আছে, অথচ ভেতরে অস্থিরতা তাণ্ডব চালাচ্ছে। সে শূন্যের দিকে তাকিয়ে আছে, যেন শূন্যেই তাকে তাকিয়ে দেখছে। তৃতীয় জন হঠাৎ কেঁপে উঠে উত্তেজনায়। নিজেরই নিঃশ্বাস চমকে ওঠে, কারণ এই ঘরে প্রতিধ্বনি স্বাভাবিক নয়। প্রতিধ্বনি এখানে প্রশ্ন করে, ঘরের কোণগুলো অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে আসে। ছায়াগুলো মানুষের মতো নাড়াচাড়া করে। ছাদের নিচে জমে থাকা অন্ধকার ফোঁটা ফোঁটা নেমে এসে তাদের মাথার উপরে ঝুলে থাকে। চারিপাশে একটা ছমছমে পরিস্থিতি। হুট করে এক উত্তপ্ত বাতাস তাদের শরীরে এসে আছড়ে পড়ে। বাতাসের উষ্ণতা ছিল উত্তপ্ত গরম। মাতাল অবস্থায় পড়ে থাকা 3টা লোক কেমন পাগলের মতো দাঁড়িয়ে যায়। আগুনের মতো গরম বাতাসে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তাদের গলা ফাটানো চিৎকারে ভারী হয়ে ওঠে চারিপাশ। কেমন এদিক সেদিক দৌড়াচ্ছে। একজন চিৎকার দিয়ে ওঠে, আরেকজন চোখ মুখ ঘেঁষে বলে। গরম বাতাসে সবার চোখ মুখ চামড়া লাল হয়ে যায়। বাতাস থেকে যেন আগুন বের হচ্ছে। তাদের সবার চিৎকারের মধ্যেই একটা কালো অবয়ব তাদের সামনে আসে। তার হাতে অ্যাসিডের একটা নীল পাইপ। একটা লোক অকথ্য ভাষায় গালি দিয়ে ওঠে। লোকটার কথা শেষ হতেই এক ভয়ানক অট্টহাসিতে চারিপাশ ছমছমে হয়ে ওঠে। লোকগুলো ভয়ে পিছিয়ে যায়। সব থেকে বেশি শক খায় যখন লোকটা হুডি খুলে তাদের দিকে ঠোঁট কামড়ে ধরে তাকায়। হাসিটা সুন্দর হলেও এই হাসির পেছনে আছে এক ভয়ানক উদ্দেশ্য।
লোকগুলো ভয়ে দিশেহারা হয়ে পড়ে। একজন এই ভয় নিতে না পেরে প্যান্ট ভিজিয়ে দেয়, কাপা গলায় বলে, নিক চিহ্নিত করে সেই 3 ব্যক্তিকে, যে 3জন সেদিন ইগরকে সাহায্য করেছিল, তার মেনশনে ঢোকার জন্য ম্যাসিমোকেও সাহায্য করেছিল। নিক চোখ ছোট ছোট করে 3জনের দিকে তাকায়, বাঁকা হেসে তার পেছনে থাকা গার্ডকে ইশারা করে কিছু একটা। সাথে সাথে গার্ড 3জনের গলা চেপে ধরে নিয়ে আসে আর বাকিগুলোকে একটা রুমে বন্দি করে দিয়ে যায়। এর মধ্যে ছেড়ে দিয়ে যায় উত্তপ্ত গ্যাস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটা সময় হয়তো মরেই যাবে। নিকের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 3জনকে নিয়ে আসা হয় টর্চার সেলের সেই ভয়ানক রুমে, যেখানে সামনে আছে বড় বড় 2টা কড়াই, পাশে বড় বড় স্টিল। দেখেই বোঝা যায় মানুষকে কোপানোর জন্য রাখা হয়েছে এইটাকে। চারিপাশে অসংখ্য অস্ত্র আর ভয়ানক পরিস্থিতি, যে সাধারণ কেউ আসলে দম বন্ধ হয়ে মারা যাবে। নিক খুব শান্ত ভঙ্গিতে এদের 3জনকে চেয়ারের সাথে বেঁধে দেয়। তার মারের প্রথম স্টাইল চিৎকার করার সুযোগ নেই, মুখ শক্তভাবে বেঁধে দেওয়া হয়। লোক 3টা ভয় না করছে মাথা দিয়ে। নিক রহস্যময় ভাবে হেসে একটা ধারালো ছুরি হাতে নেয়। এরপর লোক 3টার মুখের দিকে তাকায়। মুহূর্তে ক্রোধে জ্বলে ওঠে তার চোখ মুখ। হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে 3জনের ওপর। এলোপাথারি অনেক কিল ঘুষি দেয় নাকি মুখে। লোক 3টার নাক মুখ ফেটে রক্ত পড়ছে। নিক একজনের চুল টেনে ধরে গর্জে ওঠে, পাঠার শক্তি নিয়ে নিক জিবরানের কলেজায় হাত দিতে গিয়েছিলি সেদিন। এতদিন শ্বাস নিয়েছিস, সেই তো অনেক। বাচ্চা মেয়েটাকে মেরে ফেললি, শহরের বাচ্চা। You came to make an enemy, but you didn't even bother to understand who you were up against, bitch. লোক 3টা হাঁপাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। নিক একটা ধারালো ছোট নাইফ হাতে তুলে নেয়। এরপর ধীরে ধীরে মাথার উপর এক আঁচড় কাটে। সাথে সাথে মাথা অনেক জায়গায় কেটে যায়। লোকটা চিৎকার দিয়ে ওঠে, কিন্তু সেই চিৎকারের শব্দ বের হয় না। তরল রক্তে ভেসে যাচ্ছে মেঝেটা। এই মেঝে যে কত রক্ত শুষে নিয়েছে তার হিসেব নেই। পরপর 3জনের মাথা একইভাবে কাটা হয়। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। কে দেখবে এই ছটফট দৃশ্য? কি লাভ মুক্তির কামনা করে? সামনে যে আছে সে তো নিজেই একটা মনস্টার। সে কাটা মাথার ফাঁকে বিষাক্ত পোকা ঢুকিয়ে দেওয়া হয়। এক একটা পোকার কামড় যেন কলিজা ছিঁড়ে খাওয়ার সমান। মাথার এক পাশ ভারী হয়ে আসে। চিন্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। মনে হয় খুলির ভেতরে কেউ নখ দিয়ে আঁচড়ে কাটছে। আবার সেলাই করে দেওয়া হয় মাথার চামড়াটাকে। লোকগুলো জ্ঞান মৃত্যুর যন্ত্রণাময় ছটফট করছে। বিষাক্ত পোকার কামড়ে এক একজন অস্থির হয়ে ওঠে। মস্তিষ্কের ভেতরে কলবিল করছে এই পোকার দলগুলো। এক একটা বিষাক্ত কামড় যেন রুহু পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। নিক ঠোঁট কামড়ে এইবার মুখের বাঁধন খুলে দেয়। কি ভয়ানক চিৎকার এক একজনের! মনে হচ্ছে নরকের কোনো শাস্তির স্থান। পোকাগুলো চামড়া ভেদ করে কখন এই মাংসের ভেতরে গেঁথে গিয়েছে, হয়তো এতক্ষণে মরেও গিয়েছে কিছু। নিক তাদের পেটে পুড়ে ছুরি দিয়ে কেটে ফেলে। কাটা জায়গার ভেতরে সেইভাবে এই বিষাক্ত পোকা ঢুকিয়ে দেওয়া হয়। এক একটা কামড়ের যন্ত্রণায় শুধু চিৎকার দিয়ে যাচ্ছে। শরীরের শক্তি সব শেষ হয়ে এসেছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝেটা। নিক তাদের ছটফটানো আরো বাড়ানোর জন্য হাতের বাঁধন খুলে দেয়। লোকগুলো উন্মাদের মতো মাথায় হাত দিতে থাকে। একজন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের গলায় নিজে ছুরি বসায়। যন্ত্রণা থেকে মুক্তি পেতে সেম কাজ বাকি 3জন করে। পরপর 3জন এই একই কাজ করে। পাশে গ্যাংস্টার বসের 2 সহকারী গর্জন করছে। তাদের লোভ হচ্ছে এদেরকে চিড়ে খাওয়া। অপেক্ষা শুধু নিকের আদেশের। নিক যেন তাদের ভাষা বুঝল। চোখ দিয়ে জাস্ট সামান্য ইশারা করলো, সাথে সাথে ঝড়ের বেগে এসে ঝাঁপিয়ে পড়ে 3টা লাশের উপর। এক একটা কামড়ে দেহ থেকে মাংসের টুকরো ছিঁড়ে আসছে। নিক ঠোঁট কামড়ে ধরে শ্যাডো আর হান্টারের মাথায় হাত বুলিয়ে দেয়। সাবধানে, বিষাক্ত পোকা আছে এখানে। Tear it apart as much as you like. গলায় হাতিয়ে বলে, সমুদ্রের খোলা বিস্তারে অনন্ত নীলের সামনে বালুর উপরে বসে আছে একজন পুরুষ। হয়তো সময়টাও তাকে ভুলে গেছে, অথবা সে ইচ্ছে করে সময়কে অস্বীকার করছে। দৃশ্যে তার ভয়ানক শান্ত হয়ে আছে, পাথরের মতো স্থির তার চাহনি। এই দৃশ্যেতে না আছে প্রত্যাশা আর না আছে অভিযোগ, শুধু দীর্ঘদিন ধরে জমে থাকা এক ক্লান্ত নির্লিপ্ততা।
ভেজা বালু তার পায়ের নিচে ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু ব্যক্তিটা একটুর জন্য নড়ে না, কারণ তার ভেতরের ভাঙন এই নড়াচড়ার চেয়েও গভীর। সে একজন ব্যর্থ প্রেমিক, ভেঙে পড়া প্রেমিক নয়, বরং এমন এক মানুষের স্বপ্নগুলো বহু আগেই নিজেদের কবর নিজেই খুঁড়ে শুয়ে পড়েছে। ঢেউ এসে বালুতে আছড়ে পড়ছে, ঢেউয়ের শব্দগুলো ফিরে যাচ্ছে ধাক্কা লেগে, কিন্তু তার বুকের ভেতরে ঢেউগুলো শব্দ করাও ভুলে গেছে। চোখের কোণে কোনো অশ্রু নেই, কারণ অতিরিক্ত কাঁদলে একসময় চোখও অভ্যেস করে নেয় শূন্যতা। হাওয়ার ঝাপটা চুল উড়িয়ে নেয়, নোনতা বাতাস বুকে ঢুকে পড়ছে বারবার। তবুও ব্যক্তিটা স্থির বসে থাকে। ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণাদায়ক? যন্ত্রণাদায়ক না হলে একজন কঠিন হৃদয়ের পুরুষ কেন এইভাবে ভেঙে পড়ল? নাবিদ দূরে থাকা আইল্যান্ডের দিকে তাকায়। এখানেই তার প্রাণ পাখি সংসার পেতেছে। প্রতিদিন এই জায়গাটায় বসে অ্যানির অস্তিত্ব অনুভব করে সে। মনে হয় আইল্যান্ডের সামনে বসে তার দিকে তাকিয়ে আছে। কিসব প্রত্যাশা করছে নাবিদ নিজেও জানে না। এই জীবনে কত কি ত্যাগ করলো সে শুধু একটা মেয়েকে পাওয়ার জন্য। নিজের অতীত আজ তার দুর্বলতা হয়ে উঠল। নাবিদের চোখ ডেবে গিয়েছে একদম। চোখের নিচে কালো দাগ, দাড়িগুলো বড় হয়ে কেমন সন্ন্যাসী ভাব চলে এসেছে। সবসময় পরিপাটি করা চুলগুলো ঘাড় পর্যন্ত এসে পড়েছে। পাগল পাগল অনুভব হয় নিজেকে। একা একা প্রকৃতির সাথে বিড়বিড় করে। আচমকায় ঘাড়ে কারোর ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে ক্ষেপে ওঠে। তার দিকে ছুরি তাক করতেই মেলি ভয়তোর কণ্ঠ ভেসে আসে। নাবিদ চোখ ছোট ছোট করে তাকায়। এই মেয়েটা তাকে অনেকবার ফলো করে। ঋদ্ধিমা। ঋদ্ধিমা খুশিতে আত্মহারা হয়ে যায়, প্রাণবন্ত হেসে বলে। নাবিদ চোখ বন্ধ করে শ্বাস টানে। আউট। নাবিদ রাগান্বিত চোখে তাকায়। ঋদ্ধিমা ভয় পেলেও প্রকাশ করল না। সে আজ ঘটনা জেনে এরপর শান্ত হবে। চোখের সামনে আমার সুদর্শন পুরুষের ধ্বংস সে আর দেখতে পারছে না। আর সব থেকে বড় কথা, তার প্রথম ভালো লাগার পুরুষ নাবিদ। হ্যাঁ, ঋদ্ধিমা নাবিদকে পছন্দ করে। একটু একটু করে কখন ভালো লাগা কাজ করা শুরু করেছে সে জানতেই পারেনি। তাই তো বারবার বেহায়ের মতো আসে এক পলক দেখবে ভেবে। দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মিটিয়ে চলে যায়। কাছ থেকে দেখা আর হলো কই? ঋদ্ধিমা হেসে বলে, নাবিদের বিরক্ত লাগছে। রাগে ঋদ্ধিমার চোয়াল শক্ত করে চেপে ধরে। ঋদ্ধিমা অনেকটা জায়গা পিছিয়ে যায়। নাবিদ উন্মাদের মতো গর্জে ওঠে। কি শুনতে চাও তুমি? আমার অতীত শুনলে টিকতে পারবে? ভালো মানুষ ভেবে দয়া করে এসেছো। অতীত জানলে সেই দয়া ঘৃণাতে বদলে যাবে। আমি কত বড় বিশ্বাস ছিলাম আইডিয়া আছে? আমার অতীত ভয়ানক, আর এটা হচ্ছে আমার সব থেকে বড় দুর্বলতা। পৃথিবীর সাক্ষী থাকুক, আমার ভালোবাসার কোনো শেষ নেই, কিন্তু আমার এই না পাওয়ার বেদনার প্রতিটি গোড়া যেন আমার ভাগ্যে লালটা অভিশাপ হয়ে বেঁধে থাকে। আমার হাহাকার হোক গ্যাংস্টার বসের জীবন একমাত্র বেদনার সুর। ঋদ্ধিমা কষ্ট ভুলে গিয়ে অবাক হয়ে বলে। নাবিদ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। আমার ভালোবাসা, আমার ছোট্ট পাখি, আমার ইনি, যার হাসির ঝংকারে আমি নরখাদক থেকে মানুষ হয়ে উঠেছিলাম, যাকে পাওয়ার জন্য নিজের বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলামকে সাথী বানিয়েছিলাম, তার সাথে জীবন পার করব ভেবে সব পাপকে ত্যাগ করেছিলাম, কারণ সে যে বড্ড ভীতু ছিল। আমার এই পাপ সে সহ্য করতে পারবে না, যার জন্য সব বিসর্জন দিলাম, সে এখন অন্যের ঘরে। ঋদ্ধিমার মাথা ঘুরতে থাকে। প্রতিটা লাইন তার মস্তিষ্ক হাতুড়ি পিটা করছে। সে এমন এক পুরুষের প্রেমে পড়েছে যে অন্য কারোর প্রতি আসক্ত। অতীতে কিসব বলছে? নাবিদ চোখ খুলে তাকায়, ক্ষোভ নিয়ে বলে। যাও এখান থেকে, তোমাকে আঘাত করে বসবো। ঋদ্ধিমা যায়নি, শান্ত গলায় বলে। নাবিদ সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়, শূন্য চোখে তাকিয়ে বলে। তার চোখে তাকালে মনে হয় কোনো আদিম সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছি। সে নীল রঙের যেমন প্রশান্তি আছে, তেমনই আছে তলিয়ে যাওয়ার ভয়ঙ্কর নেশা। সমুদ্রের গভীরতা মাপা যায়, কিন্তু ওর এই একজোড়া মনি যে কত শত গোপন কথার অবাধ্য ঢেউ লুকিয়ে রেখেছে তা বোঝার সাধ্য কারও নেই। যখন সে হাসে মনে হয় হাজার বছর অন্ধকার চিরে প্রথম ভোরে সূর্য উঁকি দিল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো মলিনতা, একদম পবিত্র, ঠিক যেন ভোরের শিশিরে ভেজা কোনো বুনো ফুল। ওর ওই এক চিলতে হাসির জন্য আমি পুরো পৃথিবীটাকে বিষাদে ডুবিয়ে দিতে পারি। সে তো বন্দি হওয়ার জন্য জন্মায়নি, সে এক মুক্ত ডানার ছটফটে পাখি। তার চঞ্চলতা বনের হরিণীর মতো, যে কারোর বারণ মানে না। তার প্রতিটি পদক্ষেপে যেন
জীবনের স্পন্দন জেগে ওঠে। আর তার সেই অবাধ্য চঞ্চলতায় আমার স্থির জগৎটাকে উল্টাপাল্টা করে দেয়। তার কাঁধ বেয়ে নেমে আসা সেই সোনালি রেশমি চুল যখন বিকালের আলো পড়ে, মনে হয় গোলানো সোনা বয়ে যাচ্ছে। তার ফর্সা ত্বকে যেন কোনো স্রোত পাথরের ভাস্কর্য, যেখান থেকে নক্ষত্রের মতো এক অলৌকিক শুভ্রা আলো বিচ্ছন্ন হয়। অন্ধকারের মাঝেও সে যেন এক জীবন্ত জ্যোতিষ্ক, স্বয়ংসম্পূর্ণ এবং অতুলনীয়। তার সৌন্দর্যের ব্যাখ্যা করার মতো এখনো কোনো শব্দভাণ্ডার আমার মস্তিষ্কে তৈরি হয়নি। তাকে আমি ঠিক কতটুকু ভালোবাসি তার ব্যাখ্যা নেই। ঋদ্ধিমার বুকে কাটার মতো বিঁধে যাচ্ছে, তবু হেসে বলে। নাবিদ আচমকা বলে, তোমার ভয় করছে না আমার কাছে আসতে? একজন যুবতী মেয়ে হয়ে একটা প্রাপ্তবয়স্ক যুবকের সামনে আসতে? ঋদ্ধিমা হেসে বলে। নাবিদ বিদ্রুপের হাসি হাসে। হুট করে গাড়ির হর্ন সাথে চারিপাশে আলোকিত হয়ে পড়ে। নাবিদ চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। অধীরাজকে দেখে কপালের ভাঁজ আরো প্রখর হয়। গাড়ি থেকে নিক আর আরিশ নেমে আসে। নিককে দেখে ভেতরে হিংস্র দাবানল চলে ওঠে। ঋদ্ধিমা কাউকে চিনতে পারছে না, তবে লোক দুইটা অসম্ভব সুন্দর। লোক তিনটা তো তাদের দিকে এগিয়ে আসছে। নাবিদের সাথে কোনো মেয়েকে দেখে মজার ছলে বলে, ভেবেছিলাম কখনো মেয়েদের কাছে যাবি না, এখন তো দেখছি মেয়ে নিয়ে সমুদ্র বিলাস করছিস ব্রো। ঋদ্ধিমা ঠিক বুঝতে পেরেছে তাকে মিলিয়ে অন্য কিছু মিন করছে। প্রতিবাদ করে বলে। ঋদ্ধিমার রাগান্বিত স্বর সবার কানে যায়। নিক চোখ তুলে তাকায় মেয়েটার দিকে। বিরক্তিতে নাবিদের দিকে তাকাবে তার আগেই থমকে যায়। ঋদ্ধিমার কাটা কান দেখে কপালে ভাঁজ ফেলে সে। এই দৃশ্য গ্যাংস্টার বসের হৃদয়ে পীড়া দিচ্ছে। নিক খেয়াল করেছে তার গলা কাঁপছে। কে তুমি? বাবা মা কে? ঋদ্ধিমা ভদ্রভাবে বলে। নিক অশান্ত গলায় বলে। এই কান কেটেছে কিভাবে? ঋদ্ধিমা অপ্রস্তুত হয়ে বলে। নিকের এমন আচরণ দেখে অধীরাজ সহ আরিশ আর নাভিদ অনেক অবাক হয়। নিক চোখ বন্ধ করে শ্বাস নেয়। ঋদ্ধিমার ভালো লাগছে না এখানে। নাবিদের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। বাইরে উত্তাল সমুদ্রের উন্মত্ত গর্জন আছড়ে পড়েছে তীরের বালুকা রাশিতে। নোনা বাতাসের শোষো শব্দে আশ্রমের পুরনো জানালার কপাটগুলো মাঝে মাঝে আর্তনাদ করে উঠছে। কক্ষের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। রুমে কেবল মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণস্থায়ী চমকে দেওয়ালে নোনা ধরা পলেস্তারাগুলো বীভৎস দেখাচ্ছে। রুমের ভেতরে অর্ধবয়স্ক একজন ব্যক্তি শয্যায় মৃতপ্রায় হয়ে পড়ে আছেন। করাডোজের ঘুমের ওষুধের প্রভাবে তার শরীরে যেন সীসার মতো ভারী হয়ে আছে। চেতনার অতল গহ্বরে তিনি অনুভব করলেন কেউ একজন ঘরে প্রবেশ করছে। মেঝের উপরে খুব ধীর কিন্তু ভারী একটি পদশব্দ। বাতাসের ঘ্রাণে মিশে আছে পচা নোনা জল আর কোনো এক অচেনা ধাতব গন্ধ। তিনি চেষ্টা করলেন চোখ মেলতে, কিন্তু চোখের পাতা দুটো যেন কেউ আঠা দিয়ে জুড়ে দিয়েছে। মস্তিষ্কের এক কোণে বিপদের সাইরেন বাজছে, অথচ অবশ দেহটা অবাধ্য। অনেক যুদ্ধের পর যখন তিনি জোর করে চোখের মণি দুটোকে আলোর দিকে ফেরালেন, তখন হৃৎপিণ্ডটা সজোরে এক ধাক্কা খেল। অন্ধকারের শয্যার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি কালো অবয়ব। সেই মূর্তির কোনো সুনির্দিষ্ট মুখ নেই, কেবল কুচকুচে অন্ধকার। বৃদ্ধ লোকটা ভয়ে একদম শক্ত হয়ে যান। তিনি যখনই এক বুক মরণ ভয়ে চিৎকার দিতে চাইলেন, অমনি সে অবয়বের হাড় সর্বস্ব শীতল হাতটা তার মুখ চেপে ধরল। চিৎকারটা গলার ভেতরেই গুমড়ে মরে গেল। মনে হচ্ছিল ওষুধের ঘোর আর মৃত্যুর হিমশীতল স্পর্শ দুটো মিলে তাকে এক জীবন্ত কবরের স্বাদ আস্বাদন করাচ্ছে। বৃদ্ধ লোকটা ছটফট করছে ছুটার জন্য। ঘামে তার কপাল গলা ভিজে জবজবে হয়ে গিয়েছে। কালো অবয়বটা ফিসফিস শব্দ করে বলে, একটা চিৎকারের শব্দ আসলে এখানে গলা চেপে মারবো। একদম চুপ থাকবি। কথাটা বলে অবয়বটা ছেড়ে দিল মুখ। বৃদ্ধ লোকটা যেন নতুন জীবন ফিরে পেল। ঘন ঘন নিঃশ্বাস টেনে হঠাৎই কান্নায় ভেঙে পড়ে। অবয়বটা পায়ে পড়ে কান্না করে ওঠে। কে কে আপনি? আমাকে কেন মারতে এসেছেন? অবয়বটা সরে যায়। দিবানে পায়ের উপরে পা তুলে বসে, আবার পা নামিয়ে লোকটার দিকে ঝুঁকে হিসিয়ে বলে, যদি সব প্রশ্নের উত্তর সত্যি করে বলিস তবে প্রাণে বেঁচে যাবি। নয়তো তোর ইয়াতিমখানায় যত বাচ্চা আছে সবগুলোর লাশ দেখতে পাবি তুই। বৃদ্ধ লোকটা আটকে ওঠে। কালো অবয়বটা তীক্ষ্ণ গলায় বলে,
তোকে যে বাবা বলে ডাকে সে কি তোর আপন মেয়ে? বৃদ্ধ লোকটা যেন থমকে যায়। পালিত মেয়ে বলতে রোগটা ব্যথিত অনুভব করে বুকে। এরপরও বাচ্চাদের বাঁচানোর জন্য বলে। ঋদ্ধিমার কথা বলছে? অবয়বটি মাথা নাড়ালো। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পালিত মেয়ে আমার, খুব ছোটকালে আমার বুকে আগলে নিয়েছিলাম। অবয়বটির ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। রিভলভারটা কোমরে গুজে বলে, কোথায় পেয়েছিলি? আর তোর কাছে কিভাবে এসেছে? সত্যি কথা বলবি কিন্তু। বৃদ্ধটা অসহায় চোখে তাকিয়ে বলে, এখন বয়সের ভারে নুয়ে গেলেও আগের আইনের লোক ছিলাম। একা হাতে অনেককে ঘায়েল করার ক্ষমতা ছিল তখন। পরিবার পরিজন দুর্বলতা কেউ ছিল না। একবার মাফিয়া চক্র পুলিশ অভিযানে চালানো হয়, সেখান থেকে অনেক শিশু উদ্ধার করা হয় পাচার থেকে। সেই শিশুদের মধ্যে একজন ছিল আমার মেয়ে ঋদ্ধিমা। অবয়বটি ঠোঁট কামড়ে ধরল নিজের। গম্ভীরতা নিয়ে বলে, ওর বাচ্চাকালের ছবি? বয়স্ক লোকটা তাকায় অবয়বের দিকে। সে আগের গৌরব নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? আমার মেয়ের এত খোঁজ করছো কেন? অবয়বটি পছন্দ হয়নি সে প্রশ্ন। চট করে বসা থেকে উঠে দাঁড়ায়। বয়স্ক লোকটার পেছনে এসে দাঁড়ায়। রাতের নিস্তব্ধ অন্ধকারে অবয়বটার এক অদ্ভুত বাজ পাখির মতো গলা। The most twisted monster-minded underground terrorist. পর মুহূর্তে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় অস্বাভাবিক ও ধীর গতিতে বলে, শহরের স্তব্ধতা আমার কণ্ঠস্বরের দাস। পদশব্দে যখন মাটি কেঁপে ওঠে, তখন কিছু শুয়োরের বাচ্চা ভুলে যায় শোষণ প্রক্রিয়া। আমি সেই আন্ডারগ্রাউন্ডের বিভীষিকা, যাকে পৃথিবী চেনে এক জীবন্ত নরক হিসেবে। কথাটা বলে অবয়বটা সোজা হয়ে দাঁড়ায়। তার পায়ের শব্দে যেন রুমটা আরো ছমছমে হয়ে ওঠে। ভারী গলায় বলে, ফার্স্ট মেয়ের ছবি দেখা। লোকটা বসা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটা ছবি বের করে। এমন ভাবে বের করে যেন অনেক যত্নের জিনিস। অবয়বটার দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটাকে কিছু করো না, এখনো বাচ্চা সে। ও কোনো ভুল করে থাকলে আমায় বলো, বাবা হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়েটার প্রচুর রাগ, হঠাৎ রেগে যাওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তুমি কি কলেজে সেই বখাটে ছেলেটা? অবয়বটার কপাল কুঁচকে আসে। বখাটে মানে? কলেজের কোন বখাটে ছেলে? বয়স্ক লোকটা থমথমে খেয়ে যায়। কাশতে কাশতে বলে, আমার মেয়েটাকে প্রচুর জ্বালাতন করে, ভালোভাবে কলেজে যেতে পারে না, নোংরা আর অসভ্য ইঙ্গিত দেয়। প্রচুর ভয়ে থাকি ওকে নিয়ে। বয়স হয়েছে অনেক, আগের মতো শক্তিও নেই। না হলে দেখো এই বয়সে তোমাদের মতো কত হরি পড়া গুন্ডাদের ঘায়েল করেছি, আর আজ ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এটাই সময় বদলায়, মানুষ আর শক্তিও বদলায়। অবয়বটা ঠোঁট কামড়ে ধরে নিজে। শক্ত গলায় বলে, ছেলেটার নাম? আবির। অবয়বটা ভ্রু নাচালো। রহস্যময় হাসি দিয়ে বয়স্ক লোকটার হাত থেকে ছবিটা নিয়ে দেখলো। তার মুখের রিয়াকশন বোঝার ক্ষমতা নেই। হুডির আড়ালে জাস্ট বাঁকা হেসে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বের হয়ে যায়। যাওয়ার আগে কিছু শব্দ বলে। আপনার মেয়েটা আপনার হলেও সে আমার রক্ত। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে। নিশীথিনীর সেই অভিশপ্ত প্রহর তখন, যখন জীবন্ত আর মৃতের ব্যবধান ঘুচে যায়। শ্বেতস্রুভ জ্যোৎস্না আজ যেন বিষাক্ত ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আরিশের গাড়িটা এসে থামে একটা প্রাচীরের সামনে। তার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। সে গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যায়। তার প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার মরমর শব্দ হচ্ছে। যেন মৃত আত্মারা তার আগমনে আর্তনাদ করে উঠছে। সে এসে দাঁড়ালো এক নিভৃত সমাধির সামনে, যেখানে মাটির কবরের নিচে তার কলিজার টুকরো, তার একমাত্র বোন মেহের চিরনিদ্রায় শায়িত। আরিশের পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে। ইট পাথরের দেয়াল ঘেরা এই ঘুপচি ঘরটি যেন এক অন্য জগৎ। আরিশ যখনই ভেতরে প্রবেশ করলো তখন এক হিমশীতল হাওয়া তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। তার কানে ভেসে আসতে লাগলো মেহেরের সেই চঞ্চল হাসি প্রতিধ্বনি। সে হাসি পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে পিশাচের অট্ট হাসির মতো বারবার ফিরে আসছে। মেহেরের সেই ভালোবাসাময় ডাক ভাইয়া। বারবার প্রতিধ্বনিত হচ্ছে আরিশের কানে।
এতদিন হয়ে গেল কেউ ডাকে না তাকে, কেউ জড়িয়ে এসে বাচ্চামো আবদার করে না, কেউ এসে বলে না ভাইয়া আমাকে নিককে এনে দাও। আরিসের সেই লৌহ কঠিন শরীরে যার এক হুংকারে শহর থমকে যায়, আজ তা শরতের শুষ্ক পাতার মতো থরথর করে কাঁপছে। তার চোখের মণিতে ফুটে উঠেছে এক আদিম ত্রাস। এই ভয়, এই অসহ্য স্মৃতি দহনের ভয়েই তো সে দিনের পরে দিন এখানে পা রাখেনি। নিজের স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে সে ধপ করে বসে পড়ল ভেজা মাটির ওপর। কবরের শীতল মাটি খামচে ধরে সে টুকরে কেঁপে উঠ। যে হাত দিয়ে সে মানুষের কণ্ঠনালী টিপে ধরে, সে হাত আজ নিজের আদরের বোনকে স্পর্শ করার ব্যাকুলতায় হাহাকার করছে। আরিশের মনে হলো কবরের গভীর থেকে মেহের তাকে ডাকছে। অন্ধকারের সেই নিস্তব্ধতায় আরিশের দীর্ঘশ্বাসগুলো এক একটা বিষাক্ত সাপের মতো ফুসছে। আরিশ ভেজা মাটিতে স্পর্শ করে বলে, বোন আমার, আই মিস ইউ। আমি তোর অভিভাবক ছিলাম, কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করতে পারিনি। এক জালিমের হাতে তোর জীবন নিঃস্ব হয়েছে। এই বাস্তবতা আমি কিভাবে মানি? ফরগিভ মি, আই ফেইল টু প্রোটেক্ট ইউ। ভাইয়া তোকে সেভ করতে পারেনি, খুব করে সরি। আরিশ মাটির উপরেই চুমু খেলো। হায় দৃশ্য! সামান্য ডাস্টে এ যে লোক হাজার বার নাক ছিটকায়, সে বোনের কবরে এসে চুমু খাচ্ছে। আন্ডারগ্রাউন্ডের সেই ক্রিমিনাল আজ এক পরাজিত ভাইয়ের বেশে কবরের ধুলোয় মিশে আর্তনাদ করছে। যার শব্দ শোনার মতো কেউ নেই, কেবল নোনা বাতাস আর কবরের নীরবতা ছাড়া। শহর কি এই দৃশ্য দেখেছে? কখনোই না। এই দুর্বলতাগুলো রাতের অন্ধকারে দেখতে পায় আর কেউ নয়। আরিশ চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, কবরে হাত দিয়ে স্পর্শ করে হালকা হেসে বলে, মেহের, তোর মনে আছে আমার বউ দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলি? আমি তোকে নাজলির সাথে সাক্ষাৎ করিয়েছিলাম। বায়না ধরেছিলি এই মেয়েটাকে যেন সারা জীবন আগলে রাখি। এমন রূপবতী আর ভালোভাবে তুই হাতছাড়া করতে চাস না। তোর আবদার না হয় আমি পূরণ করে ফেললাম, কিন্তু তোর অস্তিত্ব কোথায়? যখন এই মনে হয় তোর হাহাকারের কথা, তখন ভাই হিসেবে আমি অসহায় হয়ে পড়ি। বলেছিলি নিককে না পেলে যাতে তোর জন্য খাটিয়া সাজানোর ব্যবস্থা করি। খাটিয়া সাজাতে চাইনি বলে এতটা নৃশংসভাবে সাজাতে বাধ্য করবি, কোনোদিনও কল্পনাও করিনি। লোকে বলে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম একটা পাষণ্ড পুরুষ, কিন্তু সেই পাষণ্ড পুরুষটা জানে পেহরিমা মেহের ঠিক কতটা নিখুঁতভাবে কাঁদাতে জানে। এই তো আমাকে কাঁদাচ্ছে, আমি নিঃশব্দে কাঁদছি। কেউ দেখেনি আরিশ ইলহামের চোখের পানি, কিন্তু রাতের নিস্তব্ধ পরিবেশ ঠিকই এই দেখেছে। প্রসঙ্গ যখন আসে আমার বোনকে নিয়ে, তখন ভাই হিসেবে সব থেকে ব্যর্থ আমি। আরিশের চোখের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে কারোর রক্তাক্ত কলিজা আর চোখের মণি বের করে আনে। এতদিন বরফে ঢুকিয়ে রাখার কারণে আগের মতো নেই। এতেও যেন আরিশের শান্তি। কলিজার খণ্ডগুলো মেহেরের কবরের উপরে রেখে কর্কশ গলায় বলে, এই হলো তোর খুনির কলিজা। ভালোভাবে দেখে রে, এই 4টা লোক তোকে আঘাত করেছে। আর সব থেকে ফ্যাকাশে কলিজাটা হচ্ছে ইগোরের, যে তোকে অশুভ হাতে ছুঁয়েছে। বিশ্বাস কর মেহের, নিগদের খুব নরক যন্ত্রণা দিয়ে মেরেছে। এমনভাবে মেরেছে যে এর ভিডিও কেউ দেখলে আত্মা পর্যন্ত কেঁপে উঠত। তুই খুশি তো? প্রশ্নের কোনো উত্তর আসেনি। আরিশ গম্ভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, শরীরের বাগলিগুলো হাত দিয়ে মুছে পড়ে। যারা আমার বোনকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে, তাদের রক্ত দিয়ে শহর রাঙিয়েছি। তাদের শরীরের মাংস কুকুরকে খাইয়েছি। আমি শান্ত, কিন্তু তবুও অশান্ত। দেখা করলাম, কথা বললাম। আজ এইবার আসি, দেখা হবে আবারও আসবো আমার বোনটাকে দেখতে। আসছি এখন। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। চারিদিকে গোলাগুলির শব্দ তেমন নেই। মিনারে প্রবেশ করে নিক, আরিশ আর অধীরাজ। ডিভানের মধ্যে নাজলি আর অ্যানি সামনাসামনি হয়ে বসে আছে। তাদের সামনে অনেক খাবার পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা ছোটখাটো পার্টি করেছে। নাজলি অনেকদিন পর নিজ হাতে রান্না করে দিয়েছে, আর অ্যানি প্রতিবারের মতো আয়েশ করে সেই রান্নার স্বাদ গ্রহণ করেছে। আরিশ আর চোখে তাকায় নিকের দিকে। ভয়ে তার নিজের এই ভিতরে ধুকধুক করছে। একজন গার্ড এসে নিকের পায়ের শুজগুলো খুলে রাখে। নিক ঠোঁট কামড়ে ধরে ভেতরে প্রবেশ করে। অ্যানি কিছুটা ঘুমিয়ে গিয়েছিল বলে টের পায়নি। নাজলি চট করে তাকায় সেদিকে। নিককে দেখে নাক মুখ কুঁচকে ফেলে। সবার অস্তিত্ব আর পায়ের আওয়াজের শব্দে অ্যানিরও ঘুম ভেঙে যায়। গোল গোল চোখ করে তাকিয়ে থাকে অ্যানির দিকে। নিককে কেমন অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে চোখ মুখগুলো।
নিক প্রতিটা খাবারের খালি পাত্রের দিকে তাকিয়ে ঠোঁট চেপে ধরে নিজের। স্টাফের দিকে তাকিয়ে গম্ভীরতা নিয়ে বলে, সবার জন্য খাবার পরিবেশন করো। সবাই একসাথে ডিনার করবে এই মুহূর্তে, বিশেষ করে আমার নারী। আরিশ অধীরাজ একে অপরের দিকে তাকায়। যে মেয়েকে রুম থেকে বের হতে দেয় না তাকে নিয়ে সবার সাথে ডিনার করবে, কিন্তু কেন? কোন রাগের বহিঃপ্রকাশ এটা? সবার থেকে বেশি অবাক হয় অ্যানি, কারণ সে আজ এত পরিমাণে খেয়েছে যে সামান্য পরিমাণে খাওয়ার জন্য রুচি নেই। পেট পুরোটা ফুল হয়ে আছে। কি করে খাবে সে এখন? সময়ের ব্যবধানে টেবিলের উপরে সাজানো হয় বাহারি রকমের খাবার। খাবারগুলো রাজকীয় বাহারে যেন পুরো কক্ষের আবহাওয়াকে ভারী করে তুলেছে। ধোয়া ওঠা লেবানিজ মান্দি, সুগন্ধি মশলায় ছড়ানো তুর্কি কাবাব আর ইতালীয় ঘরানার হালাল স্টেক সাজানো হয়। প্রতিটি পদের সুবাসের চারিপাশে মোমো করছে, কিন্তু সেই সুবাস ছাপিয়ে এক তীব্র অস্বস্তি পুরো ঘরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আরিশ অধীরাজ নাজলি উপস্থিত সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে নিকের সেই ভয়ঙ্কর রূপ। নিকের ফর্সা মুখটা রাগে আগুনের মতো টকটকে লাল হয়ে উঠেছে। তার কপালে ফুটে ওঠার রগগুলো আর চোয়ালের কঠোর ভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে ভেতরের ঝড়টা কতখানি প্রলয়ঙ্কারী। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত বিকৃতি হয়ে আছে, যেখানে রাগের সাথে মিশে আছে এক অদম্য অধিকার বোধ। অ্যানি ইচ্ছে করে পালিয়ে যেতে চাইল। যে রুম থেকে বের হওয়ার জন্য সে চাতক পাখির ন্যায় ছটফট করেছে, এখন চাইছে দ্রুত যেন রুমে যেতে পারে। সবার চোখের আড়াল করে সামনের দিকে হাঁটা ধরে, কিন্তু তখনই ঘটল সে আকস্মিক ঘটনা। কোনো বাক্য ব্যয় না করে নিক সজোরে অ্যানির কবজি চেপে ধরল। আঙ্গুলের সেই চাপ এতটাই প্রবল ছিল যে অ্যানির মনে হলো হাড়গুলো বুঝি এখনই গুঁড়ো হয়ে যাবে। পালানোর কোনো পথ না দিয়েই নিক হির হির করে টেনে তাকে নিজের একদম কাছে নিয়ে আসে। অ্যানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নাজনি সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আরিশ চেপে ধরে। চোখের ইশারাতে একদম চুপ থাকতে বলে। নাজনির চোয়াল শক্ত করে রাগে ফোঁস করছে। অ্যানি ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। নিক রমণীর ধনুকের মতো বাঁকানো কোমরটা চেপে ধরে সবার সামনে সজোরে নিজের উরুর উপরে বসিয়ে দেয়। পুরো ঘরে তখন পিনপতন নীরবতা। আরিশ অন্য সময় হলে হাসতো, কিন্তু তার ভয় হচ্ছে নিক খাবার নিয়ে উত্তেজিত কেন হয়ে পড়ল। লজ্জায় আর অপমানে অ্যানির মনে হচ্ছিল পৃথিবীটা যদি দুভাগ হয়ে যেত, তবে সে ভেতরে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলতো। এতগুলো জোড়া চোখের সামনে এমন পরিস্থিতিতে পড়ার গ্লানি তাকে ভেতরে থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে। ভয় আর আড়ষ্টতায় তার নিঃশ্বাস বুকের মাঝপথে আটকে যাচ্ছে। সে চাইলেও নড়তে পারছে না, কারণ নিকের এক হাতের কঠিন বেষ্টনী তার কোমরকে লোহার শিকলের মতো বেঁধে রেখেছে। নিকের তপ্ত নিঃশ্বাস অ্যানির ঘাড়ের কাছে আছড়ে পড়ছে, আর অ্যানি শুধু শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব বিলীন হওয়ার প্রার্থনা করছে। কোন রকম আওয়াজ করে বলে, ছাড়ুন আমাকে, আমি পাশের চেয়ারে বসছি। নিকের গম্ভীর গলা। নো বেবি গার্ল, যেখানে তোমাকে বসানো হয়েছে সেখানেই বসবে। এখন সামনের খাবারগুলো শেষ করো, কুইক। অ্যানির চোখ ছলছল করে ওঠে। এত খাবার সে কিভাবে খাবে? নিজের কান্না সংযত করে মিহি আওয়াজে বলে, আমি খেয়ে নিয়েছি, খেতে পারবো না এত সব খাবার। নিক শুনল না। অ্যানির পাত্রে চামচের সাহায্যে কিছু খাবার রাখে। অ্যানি ছটফট করে বলে, সত্যি বলছি, খাওয়ার মতো ক্ষুধা নেই। নিক তবুও খাবার পরিবেশন করলো। নাজে নিজেকে আটকাতে না পেরে বলে, আপনি কানে শুনতে পাননি? ও এত খাবার কিভাবে খাবে? মেয়েটা ভয় পাচ্ছে, দেখতে পারছেন না? এভাবে নিজের স্ত্রীকে আগলে রাখেন? হাস্যকর। সাথে সাথে নিকের গর্জে ওঠা প্রতিধ্বনি। আরিশ, নিজের ওয়াইফকে চুপ রাখ, নয়তো। নিক থেমে যায়। আরিশ নাজলের হাত চেপে ধরে ইশারা করে। পুরো ডাইনিং হল জুড়ে এক অশুভ নীরবতা থমকে আছে। নিকের পেশিবহুল হাতের বাঁধন অ্যানির কোমরের চারিপাশে যেন লোহার শিকল হয়ে চেপে বসেছে। নিক অ্যানিকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিয়েছে। অ্যানির ভেতরে এতক্ষণ যে ভয়টা ছিল তা এখন আগ্নেয়গিরির মতো রাগে রূপ নিয়েছে, আর দু চোখ ফেটে পানি আসার উপক্রম। কিন্তু সেই কান্নার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে জেদ। সে বারবার বলেছিল যে সে খেয়ে নিয়েছে, পেটে এক বিন্দু জায়গা নেই, অথচ সবার সামনে এই অহেতুক জবরদস্তি আর রাজকীয় খাবারের প্রদর্শনী, এটা কিসের প্রতিশোধ? নিক কি সবার সামনে তাকে নিজের কেনা কোনো খেলনা হিসেবে প্রমাণ করতে চাইছে? কিসের এত রাগ নিক জেব্রান? আর প্রতিবার অ্যানির সাথেই কেন? নিক যখন রূপালী চামচটা খাবারের স্তূপ থেকে তুলে অ্যানির পাত্রে রাখলো, জেদের বসে অ্যানি পাত্র তুলে নিচে ফেলে দেয়। নিকের দিকে তাকিয়ে ঘৃণা ভরা মুখটা সরিয়ে নেয়।
নিকে দাঁত কটমট করে পুনরায় খাবার রাখলে সেম কাজ অ্যানি আবারও করে। নিকের চোখের ধূসর মণি দুটো লাল হয়ে উঠে। সে কোনো কথা না বলে শুধু দাঁতে দাঁত চিপে চামচটা আবার ভরে নিল। নিজের মুখের ভেতরে পুরোটো খাবার নিয়ে এক ঝটকায় অ্যানির ঘাড়ের পেছনের চুলগুলো মুঠোয় ভেতরে পেঁচিয়ে ধরল সে। ব্যথায় অ্যানির মুখটা আধ খোলা হতেই নিক সেই খাবারটা জোর করে তার মুখের ভেতরে ঠেলে দিল। ঘটনাটা এতই ক্ষিপ্র আর হিংস্র ছিল যে অ্যানির সংবিত ফিরে পাওয়ার আগেই তার মুখে খাবারে ভরে গেছে। নাজলি বিব্রত হয়ে অন্য পাশে তাকিয়ে যায়। যতই হোক বড় বোন সে। ছোট বোনের এমন দৃশ্য দাঁড়িয়ে দেখার মতো ধৈর্য নেই তার। আরিশ ঠোঁট কামড়ে হাসতে থাকে। এদিকে অপমানে আর ঘৃণায় অ্যানির চোখ যখন খাবারটা মুখ থেকে বের করে দিতে চাইল, ঠিক তখনই নিকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। নিজের ঠোঁট দিয়ে অ্যানির ঠোঁট দুটোকে এমন ভাবে পিষে ধরল যে অ্যানির ছটফট করার সামান্যতম সুযোগও রইল না। নিকের তপ্ত নিঃশ্বাস আর গায়ের উগ্র পারফিউমের ঘ্রাণে অ্যানির দম বন্ধ হয়ে আসছে। নিক তার মুখটা অ্যানির নাক কানের কাছে নিয়ে কর্কশ গলায় বলে, একটা দানা যদি মুখ থেকে বাইরে পড়ে তবে আজ এই টেবিলেই কেয়ামত ঘটে যাবে। অ্যানি ভয়ে শুধু চিবিয়ে যাচ্ছে। গিলতে পারছে না, গলায় আটকে আসছে। কেমন যেন পেট থেকে সব উগড়ে আসছে। নিকের হাতের আঙ্গুলগুলো অ্যানির চিবুকটা এমন ভাবে চেপে ধরে আছে যে নড়াচড়া করার উপায় নেই। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা লোনা পানি খাবারের স্বাদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। অ্যানি মুখের খাবার শেষ হতেই নিক সেম ভাবে অ্যানির মুখে খাবার ঢুকিয়ে দিল। সে নিজেও কখনো তৈলাক্ত জিনিস খায় না, তার উপরে বারবার এইসব তৈলাক্ত খাবার মুখে নেওয়াতে নাক মুখ কুঁচকে আসছে। তৃতীয়বারের মতো নিক খাবার দিতে যাবে তার আগে অ্যানি বমি করতে চায়। পুরো ডাইনিং হল মুহূর্তের মধ্যে এক বীভৎস নরককুণ্ডে পরিণত হয়ে যায়। নিকের সেই পাশবিক যে তার জোর করে মুখে খাবার গুজে দেওয়ার চরম পরিণতি হলো অত্যন্ত শোচনীয়। অপমানে যন্ত্রণা এবং শারীরিক অস্বস্তিতে অ্যানির পাকস্থলী উল্টে আসে। নিকের ঠোঁটের বাঁধন আলগা হতেই অ্যানি নিজেকে সামলাতে পারল না। তীব্র বেগে বমি করে সে নিকের দামি শার্ট আর প্রশস্ত বুক ভাসিয়ে দিল। কয়েক মুহূর্ত আগে যে খাবারে আভিজাত্য মিশেছিল এখন তা নিকের শরীরের ওপর এক বীভৎস রূপ নিয়েছে। নিকের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আভিজাত্য প্রিয় একজন মানুষের উপরে বমি করে দেওয়ার বিষয়টা প্রচুর ঘৃণার। নিক প্রথমে নাক কুচকালো। নিজের নোংরা হয়ে যাওয়া শরীরে তোয়াক্কা না করে আবার অ্যানিকে নিজের বুকের সাথে সজোরে চেপে ধরে। অ্যানির শরীরটা তখন একদম ছেড়ে দিয়েছে। অনবরত বমি আর মানসিক চাপে সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার ঘাড়টা নিকের কাঁধের উপরে ঝুলে পড়ল। চোখ দুটো আধ বোঝা হয়ে আছে, ফ্যাকাশে ঠোঁটগুলো কাঁপছে অনবরত। ডাইনিং টেবিলে এক কোণে দাঁড়িয়ে থাকা নাজলি আর সহ্য করতে পারল না। নিজের আদরে বোনের এই পৈশাচিক অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে তার বুক ফাটা আর্তনাদে পুরো হলে নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। হাত জোর করে অনুরোধ করে ওঠে, অ্যানি, আমার বোনটা মরে যাবে, ছেড়ে দিন ওকে, দয়া করে ছেড়ে দিন। নাজলের কণ্ঠস্বর ডুকরে ওঠে। নিক তখন অ্যানির কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শান্ত কিন্তু শীতল স্বরে বলল, অবাধ্যতার ফল সবসময় তিক্ত হয় ব্লাড রোজ। যে খাবার তুমি আমাকে রেখে খেয়েছো সেগুলো পেটের ভেতরে না থাকাটাই উচিত। নিকের কথাটা পুরো রুমে বজ্রের মতো ঝংকার তুলে। সবাই হতবাক হয়ে যায়। শুধুমাত্র আরিশ নির্বাক হাসলো। নিকের এই উন্মাদনার কারণ এই একটা ছিল, তাকে রেখে অন্যের সাথে ফুর্তি করে খাওয়া। আর কত সাইকো রূপ দেখাবি তুই নিক? অ্যানি আদৌ সহ্য করতে পারবে তো? অবশ্য ভালোবাসলে সব রূপ গ্রহণ করবে। নাজের দিকে তাকাতে আরিশ থমথমে খেয়ে যায়। এই পাগল চটে গেলে আবার আরেক সমস্যা, তখন এটাকে সামলানো তার জন্য কষ্টকর হয়ে যাবে। আরিশ কোনো কিছু না ভেবে নাজলিকে পাজা কোলে করে তুলে নেয়। আকস্মিক আরিশের এমন কাণ্ডে নাজলির কপাল কুঁচকে আসে। কোল থেকে নামার জন্য রাগে বলে, আরিশ শুনল না, দ্রুত রুমের দিকে হাঁটা ধরে। নিকের নোংরা শার্টের সাথে অ্যানির ফর্সা গালটা লেপ্টে আছে। অ্যানি তখন এতটাই নিস্তেজ যে প্রতিবাদ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। অ্যানির দুর্বল শরীরটা দেখে উন্মাদ হয়ে ওঠে গ্যাংস্টার বস। মুখে চুমু খেয়ে বলে, কলিজা আমার কষ্ট হচ্ছে? অ্যানি দুর্বল চোখে তাকায়, ভাঙা গলায় বলে, সত্যি বলছি, খাওয়ার মতো ক্ষুধা নেই। কষ্ট দিয়ে আবার কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করছেন? বিষয়টা হাস্যকর। সামান্য কারণে এত জেলাসি নয়, অসুস্থ মনোভাব। বোন ছিল সে আমার জন্য কোনো পরপুরুষ ছিল না। তাহলে কেন এমন করলেন? নিক অ্যানির এলোমেলো চুলে আঙ্গুল ডুবিয়ে দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরে। অ্যানির আদো বোঝা চোখ দুটো সে দেখতে পায়। নিকের চোখে তখন এক পৈশাচিক তৃপ্তি।
আমি থাকতে অন্য কেউ তোমাকে আনন্দ দেবে এটা আমি সইতে পারি না বেবি গার্ল। তুমি শুধু আমার সাথে আসবে, আমার সাথে খাবে, আমার অনুমতি ছাড়া তোমার করা প্রতিটি মজা এখন থেকে পাকস্থলী থেকে টেনে বের করে আনবো। দেখো, এখন তুমি আমার বিষে মাখামাখি হয়ে আমারই বুকে পড়ে আছো। নিক এক হাত দিয়ে অ্যানির পিঠটা এমন ভাবে ঘষতে লাগলো যেন সে কোনো অবাধ্য শিশুকে শান্ত করছে, কিন্তু তার নখের চাপ অ্যানির চামড়া ভেদ করে উপক্রম। অ্যানি ডুকরে কেঁদে ওঠে। আপনি অসুস্থ মস্তিষ্কের সাইকোপ্যাথ। খুব খারাপ আপনি। বন্দি করতে চাইছেন আমাকে? আমার করতে চাইছি। শ্বাস নিজের নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছেটাকে নিজের করতে চাওয়া বলে? হ্যাঁ, ধীরে ধীরে নিজের আসল রূপে তবে ফিরছেন।